বাংলার সমুদ্রপ্রেমীদের কাছে দীঘা একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে অবস্থিত এই সমুদ্র তট প্রতিদিন হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। যদি হাতে সময় কম থাকে, তবুও একদিনের একটি পরিকল্পিত সফরে দীঘার মূল আকর্ষণগুলো ঘুরে দেখে নেওয়া যায়। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা লাইক কমেন্ট করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একদিনে দীঘা ট্যুর প্ল্যান কিভাবে করবে আর কোন কোন জায়গা ঘুরে দেখবে তার সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিও। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করে দিই। হঠাৎই রাতারাতি প্ল্যান হওয়ায় ভোর ভোর পৌঁছে গিয়েছিলাম গড়িয়ার 6 নম্বর বাস স্ট্যান্ডে। কাউন্টার থেকে দীঘাগামী SBSTCর বাসের টিকিট কেটে ভোর 6টার বাসে উঠে বসলাম। ঠিক সময় মতোই বাস রওনা দিয়ে দিল দীঘার উদ্দেশ্যে। এছাড়াও হাওড়া স্টেশন থেকে সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে বেলা 10টার মধ্যে পৌঁছে যেতে পারো দীঘা স্টেশনে। এসপ্ল্যানেড থেকেও কিন্তু প্রচুর বাস ছাড়ে। তাহলে চলো জানিয়ে দিই তোমরা প্ল্যানটা ঠিক কিভাবে সাজাবে। ভোর 5টা থেকে 6টার মধ্যে কলকাতা থেকে ট্রেনে, বাসে কিংবা প্রাইভেট গাড়িতে রওনা দিয়ে দিতে পারো দীঘার উদ্দেশ্যে। সকাল 9:30 থেকে 10টার মধ্যে দীঘাতে খুব সহজে পৌঁছে যাওয়া যায় ও হালকা কিছু জলখাবার তোমরা খেয়ে নিতে পারো রোড সাইড দোকানগুলো থেকে। এছাড়াও গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় খাওয়া দাওয়া করতেই পারো। হোটেলে না থেকে যারা দিনের দিনই দীঘা থেকে ঘুরে বাড়ি ফিরতে চাও এবং সমুদ্র স্নান করতে চাও, সেক্ষেত্রে তোমরা যদি ওল্ড দীঘার সৈকতে স্নান করো, সেক্ষেত্রে বিশ্ব বাংলা পার্কের কাছে পে অ্যান্ড ইউজ লকার, বাথ এবং টয়লেট ইউজ করতে পারো। দুপুর 12টা থেকে 1টার মধ্যে সমুদ্র স্নান করে নিতে পারো, তবে জোয়ার ভাটার সময়টা একটু দেখে নিলে ভালো হয়। আর যারা নিউ দীঘাতে সমুদ্র স্নান করে ফ্রেশ হতে চাও, তারা মিত্র ক্যাফের গ্রাউন্ডে পে অ্যান্ড ইউজ শাওয়ার ও লকার পেয়ে যাবে। দুপুর 1:30 থেকে 2:30-এর মধ্যে লাঞ্চ সেরে ফেলাই বেস্ট। আমরা নিউ দীঘার নিমন্ত্রণ হোটেল থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তোমরা চাইলে খাওয়া দাওয়ার পরে সি বিচের ধারের দোকানগুলো থেকে কেনাকাটা করতেই পারো। তোমরা সকলেই জানো গত 30শে এপ্রিল 2025 দীঘা জগন্নাথ মন্দির উপহার পেয়েছে। আর এখন আমরা নিউ দীঘা থেকে একটা টোটো নিয়ে এগিয়ে যাচ্ছি মন্দির দর্শনের উদ্দেশ্যে। এখন দীঘাতে ঘুরতে এলে সমুদ্র দেখার পাশাপাশি তোমরা জগন্নাথ মন্দিরও দর্শন করতে পারবে। আর এই হলো সেই চৈতন্য দ্বার। চলো তাহলে মন্দিরের 6 নম্বর গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করি। আর দিনের বেলায় মন্দির চত্বরটা কি রকম দেখতে লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আপাতত মেইন গেট থেকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটি হলো মন্দিরের পার্কিং এরিয়া। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছো তারা এখানে গাড়ি পার্কিং করতেই পারো। আর এখানে দুটো ডালা আর্কেড তৈরি করা হয়েছে। এখানে ডালার দোকান তৈরি করা হচ্ছে। আগামীতে এখান থেকে ডালা কিনে মন্দিরে পুজো দিতে পারবে। আপাতত এখানে এখন ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে। আমরাও আমাদের জুতো একটা ব্যাগে ভরে টোকেন সংগ্রহ করে রেখে দিলাম। এখন আমরা চলে এসেছি মন্দিরের 6 নম্বর গেটের সামনে। এখান থেকে চেকিং করে মন্দিরের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। কয়েকদিন আগেই মন্দির উদ্বোধনের সময় এখানেই যজ্ঞ সম্পন্ন করা হয়েছিল। দূরে দেখা যাচ্ছে 6টি দীপস্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরেও কিন্তু 3টে রথের ব্যবস্থা করা হয়েছে। এই বছর রথযাত্রার সময় এই রথে চেপেই জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র যাবে মাসির বাড়ি। মাসির বাড়িটা কোথায় হয়েছে সেটাও তোমাদের দেখাবো এই ভিডিও। তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি বন্ধুরা, বাইরে যে জুতো রাখার জায়গা করেছেন ওনারা, তোমাদের আগেই দেখালাম। ওখানে তোমরা ফ্রিতে নিজেদের জুতো
রাখতে পারো। এছাড়াও যারা বাইরে রাখছে, আমি বলবো যে যেখানে সেখানে জুতো রেখো না, টোকেন সংগ্রহ করে বাইরে যেখানে ফ্রিতে জুতো রাখছে সেখানেই তোমরা জুতো রাখো। কেননা নিজেদের মোবাইল, ক্যামেরা, পার্স, জুতো সবই নিজেদের দায়িত্বে রাখতে হবে, না হলে অনেক কিছুই চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেন গেট দিয়ে প্রবেশ করলে দীপস্তম্ভগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। পুরো মন্দির ঘুরে দেখতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। মন্দিরের মোট 4টি দুয়ার রয়েছে: সিংহদুয়ার, অশ্বদুয়ার, হস্তিদুয়ার ও ব্যাঘ্রদুয়ার। আমরা প্রবেশ করব সিংহদুয়ার থেকে। এই হলো সেই সিংহদুয়ার, যার সামনে রয়েছে অরুণ স্তম্ভ। এই অরুণ স্তম্ভের উচ্চতা 34 ফুট। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলে পরপর জগমোহন, নাট মন্দির, ভোজ মণ্ডপ, মন্দিরের গর্ভগৃহ ভালোভাবে দর্শন করা যায়। মন্দিরের চারপাশ দিয়ে খুব সুন্দর জলাশয় তৈরি করা হয়েছে, যেখানে দেখা মিলছে শাপলা এবং পদ্ম ফুলের। এটি হলো মন্দিরের দ্বিতীয় প্রবেশদ্বার। ওই যে দেখা যাচ্ছে দূরে নাট মন্দির, ভোজ মণ্ডপ এবং মন্দিরের গর্ভগৃহ। চলো আস্তে আস্তে তোমাদের পুরোটা ঘুরে দেখাই। প্রায় 20 থেকে 21 একর জায়গার ওপরে গড়ে ওঠা পুরো মন্দিরটির নির্মাণে খরচ হয়েছে প্রায় 250 কোটি টাকা। এটি হলো নাট মন্দির, আর এই নাট মন্দির টোটাল 16টি স্তম্ভের ওপরে নির্মাণ করা হয়েছে। আমরা এখন নাট মন্দির থেকে প্রবেশ করে ফেলেছি ভোজ মণ্ডপে। এই ভোজ মণ্ডপ নির্মাণ করা হয়েছে টোটাল 4টি স্তম্ভের ওপরে, আর এই ভোজ মণ্ডপ থেকেই মন্দিরের গর্ভগৃহ দর্শন করা যায়। মন্দিরের গর্ভগৃহে এক সেট ঠাকুর নিম কাঠের তৈরি এবং আরেক সেট ঠাকুর পাথরের তৈরি। মন্দিরের ভিতরে এবং বাইরে সমস্ত দিকেই কারুকার্যগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানে লাইন পড়েছে এত কেন জানো? এখানে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হচ্ছে, তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম অল্প একটু প্রসাদ পাওয়ার আশায়। মূল মন্দিরের উচ্চতা 213 ফুট। পুরো মন্দিরটি সামপুরা ঘরানায় গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি, যা রাজস্থান থেকে আনা হয়েছে। এটি হলো মন্দিরের ভোগঘর, যেখানে তৈরি করা হয় জগন্নাথ দেবের ভোগ প্রসাদ।
এত কিছু ইনফরমেশন দিলাম। এবারে তোমাদের জানিয়ে দিই মন্দির খোলা ও বন্ধ হওয়ার টাইমটা। তোমরা সবাই জানো গত 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে জনসাধারণের জন্য খোলাও হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত প্রচুর কাজ বাকি রয়েছে। তোমরা পরবর্তীকালে এখানে ঘুরতে আসলে অনেক কিছুই দেখতে পাবে। মন্দির লাগোয়া অনেকগুলি হোটেলের ফোন নাম্বার আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা যদি এই সব হোটেলগুলোর মধ্যে থাকতে চাও অবশ্যই আগে থেকে যোগাযোগ করে আসতে পারো। এছাড়াও তোমরা এখানে এসেও যোগাযোগ করে রুম নিতে পারো, সবই মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই। এই হলো নবনির্মিত জগন্নাথ দেবের মাসির বাড়ি, যার ঠিক পাশেই রয়েছে বহু পুরনো জগন্নাথ মন্দির, অর্থাৎ প্রাচীন জগন্নাথ মন্দির। মন্দির থেকে চলে এসেছিলাম জগন্নাথ দেবের নবনির্মিত মাসির বাড়ি দেখতে। আবার আমরা চলে এসেছি মন্দিরের কাছে। মন্দিরের রাস্তার ঠিক উল্টো দিকে কত সুন্দরভাবে ফোয়ারা তৈরি করা হয়েছে এবং বসার জায়গা বানানো হয়েছে। তোমরা চাইলে এখানে বসে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে। চলো এদিকটাতেও কি আছে একবার দেখে আসি। এটি একটি নেচার পার্কের মতন তৈরি করা হচ্ছে অনেকটা জায়গা জুড়ে, আর এই রাস্তা ধরে 2-5 মিনিট হাঁটা পথেই পড়বে ঝাউবন, আর ঠিক তারপরেই রয়েছে নতুন তৈরি করা দীঘার জগন্নাথ ঘাট। চলো যাই এবং সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা চাইলে আমার মতো একদিনেই ঘুরে দেখে নিতে পারো দীঘার এই সকল জায়গাগুলি। আর যদি সঙ্গে ছোট বাচ্চা কিংবা বয়স্ক মানুষ আর 2-1 দিন ছুটি থাকে তাহলে তোমরা একটা গাড়ি বুকিং করে ঘুরে দেখে আসতে পারো দীঘার সাইট সিনগুলো। আমরা এলাম ওই রাস্তা ধরে, ওই ব্রিজটা পেরিয়ে এই সাইড দিয়ে এলাম। এবারে যাচ্ছি সমুদ্রের ধারে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never. এটি হলো জগন্নাথ মন্দিরের উল্টো দিকে নবনির্মিত জগন্নাথ ঘাট। নিজস্ব গাড়ি নিয়ে ঘুরতে এলে কিংবা তোমাদের বাসের টিকিট যদি থাকে একটু রাত্রের দিকে, তাহলে তোমরা আরও একবার জগন্নাথ মন্দির পরিদর্শন করতে পারো সন্ধেবেলার দিকে। চারপাশটা পুরো লাইটিং দিয়ে সাজানো ও সুন্দর দেখতে লাগবে। দিনের বেলার থেকে রাতের বেলার ভিড়টা চোখে পড়ার মতো। যারা দীঘা থেকে ট্রেনে করে কিংবা SBSTCর বাসে করে বাড়িতে ফিরবে এবং যাদের হাতে সময় খুব কম, তাদের জন্য আমার এই সন্ধেবেলার ভিডিও ক্লিপিংগুলো রইল। দিনের বেলা মন্দিরের সৌন্দর্য ছিল অন্যরকম, আর রাত্রিবেলা আলো জ্বলে ওঠার পর মন্দিরের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে। আমি জানি আমার আজকের দীঘার ভিডিও দেখার আগে বহুবার দীঘার ভিডিও তোমরা দেখে নিয়েছো, তবুও আমি আমার মতো করে তোমাদের সামনে তুলে ধরলাম হোটেলে না থেকে একদিনে কিভাবে দীঘা ট্যুর প্ল্যান সাজাবে তার উপরে। দীঘার উপরে ফুল ডেডিকেটেড অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আগেই আপলোড করা রয়েছে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, সেখান থেকে দেখে আসতে পারো। তবে আজকের ভিডিওটা দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। এখনের জন্য টাটা।